ব্লুপার টেলসের আজকের নিবেদন স্বর্ণেন্দু ভট্টাচার্যের লেখা কনকপুরের সেই রাতটা। এটি একটি অরিজিনাল গল্প। গল্পের পরিচালক সপ্তপর্ণী পাঠক। শুরু হচ্ছে আজকের গল্প। আবহ খুব জোরে ব্রেকটা কষল। গাড়ির স্টিয়ারিং এর কেন্দ্র থেকে চোখ তুলতেই একটা কুকুর পাশের মেঠো পথের অন্ধকারে মিলিয়ে গেল। জায়গাটার প্রথম 3টে অক্ষরের আলো তার চারিপাশের নিশ্চুপ তামসিক রহস্যে ম্লান। আবহ স্ট্রিট ল্যাম্পের আলোয় সামনের রাস্তাটাকে চোখ দিয়ে মাপতে লাগলো। কিছুক্ষণ ওভাবেই সামনের দিকে তাকিয়ে পিচের রাস্তা ছেড়ে সেই মেঠো পথটা ধরে এগোবে ঠিক করল। প্রায় 3-4 ঘন্টার টানা ড্রাইভিং, তার উপর এদিককার খাবার দোকানগুলো স্ট্রাইক করেছে। ডিনার না হলেও অন্তত একটু স্ন্যাক্স পাওয়া গেলেও কিছুটা চলে যেত। ব্যাগে অবশ্য কয়েকটা কাপ নুডলস আছে, কিন্তু গরম জল। মেঠো পথটা ধরে কিছু দূর এগোতেই একটা কাঁসর ঘণ্টার আওয়াজ কানে আসতে লাগলো। এই জঙ্গলের ওপারেই হয়তো কনকপুর গ্রাম। আবহর বুকের ভেতরে ক্ষুধা নিবৃত্তির এক পাশবিক আনন্দ দেখা দিল। যাক, অন্তত কাপ নুডলস খেয়ে থাকতে হবে না। গাড়িটা নিয়ে ও দ্রুত গতিতে এগোতে থাকল। কিছু দূর যাবার পরই সেই আওয়াজটা আরো জোরালো হতে থাকল। জঙ্গলের মধ্যেই কোথাও হয়তো কোনো পুজো চলছে। আরেকটু দূর যাওয়ার পর হঠাৎ ওকে ব্রেক কষতে হল। গাড়ির বনেটের উপর উল্কা খসার মতো হঠাৎ একটা মোষের কাটা মাথা এসে পড়েছে। আবহ গাড়ি থেকে নামল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। সেতারের সুরেলা শব্দেও মনটা কেমন বেসুরো হয়ে পড়ল। আসলে লেখালেখির সময় নিজেকে একটা অকাট্য নিরিবিলিপনায় বিকিয়ে দিয়ে আমি ফোনের স্ক্রিনটা দেখে আমার মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। আবহর ফোন। আবহ আর আমি অবাল্যকালের বন্ধু। কলেজে ওর আজগুবি সব গল্প শুনে একটা ডায়েরিতে লিখে রাখতাম, কিন্তু এখন ডায়েরি থেকে একটা প্রমোশন নিয়ে সোজা পাণ্ডুলিপি। না থাক, সেসব কথা না হয় পরে বলা যাবে। আগে কনকপুরের ওর অভিজ্ঞতাটা নিয়ে জানা যাক। হেডলাইটের আলো সিলুয়েটে মোষের চোখ দুটো সেভাবে দেখা না গেলেও তার তাজা রক্তের আঁশটে গন্ধটা যেন ওর কাছে চিৎকার করে নিজের হত্যার কারণ জানতে চাইল। আবহ শহুরে মানুষ, এত কাছ থেকে পাঁঠা বলি অবধি দেখেনি এখানে তো। আবহ নিজের যাবতীয় ভাবনাকে বন্ধ করে নিজের পকেট থেকে রুমালটা বার করল। যে করেই হোক মাথাটাকে বনেটের উপর থেকে সরাতে হবে। কাটা মাথাটা যেন নিজের সাথে একটা আরূঢ় অন্ধকার বয়ে নিয়ে এসেছে। কিরকম একটা গা ছমছম পরিবেশ, অন্ধকার, যেন সবাই আড়ালে কিছু একটা ষড়যন্ত্রে মেতেছে। আবহ রুমালটা দিয়ে মাথাটা ধরতে যাবে, অমনি একটা বয়স্ক গলা শালগাছের কাণ্ড ভেদ করে ওর কানে এলো। খবরদার, মাসনার বলিকে কেউ ছোঁয়। আসলে আমি আবহ হেডলাইটের আলোয় গলাটার পেছনের মানুষটাকে দেখতে পেল। লোকটা লাঠি হাতে শালগাছের আড়াল থেকে ওর দিকে এগিয়ে আসছে। আবহ একবার ভালো করে লোকটাকে দেখে নিল। খুবই সাধারণ দোহারা চেহারা, পরনে একটা পোকা খাওয়া গেঞ্জি আর তেল চটচটে লুঙ্গি, মাথায় তৃণভূমির মতো ছড়ানো চুল আর মুখের চামড়ায় ফেলে দেওয়া কাগজের অগণিত ভাঁজ। লোকটা নিজের লাঠিটা নিয়ে একজন পাক্কা বিলিয়ার্ড প্লেয়ারের মতো মাথাটাকে বনেট থেকে দূরে ফেলে দিল। আমাকে মাফ করবেন, আপনাদের রীতির ব্যাপারে আমি সেভাবে অবগত ছিলাম না। আবহর কথার পরিপ্রেক্ষিতে লোকটা তেমন কিছু বলল না। নিজের লাঠিটাকে বার কয়েক ঠুকে আবার সেই শালগাছের মাঝের মেঠো পথ দিয়ে হেঁটে যেতে লাগলো। একটু একটু শুনবেন? এই যে জেঠু, হ্যালো। আবহ বুঝল গলা উঁচিয়ে লাভ নেই, সোজা পয়েন্টে আসতে হবে। অনেকটা পথ পেরিয়ে এসেছি, ভীষণ খিদে পেয়েছে। গ্রামে কি কোনো খাবারের ব্যবস্থা করা যাবে? আবহর কথাটা যেন চুম্বকের মতো সেই বৃদ্ধকে টেনে নিজের কাছে নিয়ে এলো। বৃদ্ধের এরূপ পশ্চাৎচারণে আবহর তলপেটের নাড়ি কেমন যেন আঁতকে উঠল। আবহ হেডলাইটের আলো আবছায়ায়
বৃদ্ধের চোখটা দেখার চেষ্টা করল। খাবার না হলেও একটু গরম জল। আবহ বৃদ্ধের চোখে এবার একটা উৎকণ্ঠা লক্ষ্য করল। বৃদ্ধ আবহর মুখের নিকট এসে, যদি জানে বাঁচতে চাস তাহলে এখান থেকে পালা। কথাটা শেষ হতেই বৃদ্ধের মুখ থেকে পুরনো তামাকের গন্ধ এক ঝাঁক বিকেলের পাখির মতো দল বেঁধে আবহর নাকে প্রবেশ করল। আবহ নিজেকে একটু সামলে, আচ্ছা, গরম জল না হলেও একটা স্টোভ বা উনুন হলেও চলবে। এখানে সূর্য ডুবলে কেউ উনুন ধরায় না। যা, চলে যা, চলে যা। ভারী অদ্ভুত মানুষ তো মশাই আপনি। একজন ক্ষুধার্ত মানুষকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন। সোজাসুজি বললেই হয় সাহায্য করবেন না, শুধু শুধু আষাঢ়ে কথাবার্তা। কি বললি? আষাঢ়ে কথা? তবু না তো কি? গ্রামের প্রায় অর্ধেক লোকের রক্ত বমি করে মৃত্যু, আমার নিজের ছেলে বউ নাতির মৃত্যু, এসব আষাঢ়ে কথা? এই গায়ে মাসনার অভিশাপ আছে। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে বেরিয়ে যা। এমনিতেই আজ চৈত্রের প্রথম অমাবস্যা, দিনটা ভালো নয়। বৃদ্ধ আবার সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলো। আবহ ভাবল, ওর পিছু নিলে হয়তো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। গ্রামে কেউ না কেউ তো নিশ্চয়ই সাহায্য করবে, এটা তো আর আন্দামান নয়। বুড়োটা যে কি করে এই অন্ধকারে বিনা আলোয় হেঁটে বেরিয়ে গেল, সেটা আবহর কাছে একটা বিস্ময়। আবহ নিজের মোবাইলের টর্চের আলোয় কোনো জোনাকির মতো এই অন্ধকার মেঠোপথ পার করতে লাগলো। এরকম সন্তর্পণে কিছুটা এগোনোর পর একটা পোড়ো বাড়ির মতো ওর কিছু একটা নজরে এলো। আবহ আরও এগিয়ে দেখল সেই বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে মানব ব্যবহৃত কংক্রিটের রাস্তা। আবহ বুঝল জঙ্গলের রাস্তাটা শেষ হয়েছে। সেই কাসর ঘণ্টার আওয়াজটা সেভাবে আর কানে আসছে না। আবহ সময়টা দেখতে গিয়েও দেখল না। বলা তো যায় না, খিদেটা যদি আরও চাগার দিয়ে ওঠে। আবহ বুঝল জঙ্গলের রাস্তাটা আসলে একটা শর্টকাট ছিল। কাঁসর ঘণ্টা এবং শালের প্রাকৃতিক উদ্দামতাকে এক কোণে ঠেলে দিয়ে ও আস্তে আস্তে সেই পোড়ো বাড়িটার দিকে এগোতে থাকলো। কিন্তু কিছুটা যেতেই নিজের টর্চের আলো তথা রাস্তার একধার থেকে উঁকি মারা কয়েকটা হলদেটে বাল্বের আলোয় ওটা স্কুল। আবহ চমকে পিছনের দিকে তাকালো। সেই বুড়োটা না, লোকটা পাক্কা কোনো শেপ শিফটার। নিশ্চয়ই ওই শাল গাছের একজন হয়ে গ্রাম পাহারা দেয়। স্কুলের এই অবস্থা কেন? অভিশাপের আগুন আস্তে আস্তে সমস্ত গ্রামটাকে গ্রাস করে নিয়েছে। স্কুলই বা যায় কোথায়? তাহলে আপনি আপনার মত পাল্টাবেন কি না? দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি, এই গ্রামের আপাত শান্তির মোহে হারিয়ে যেও না। মানুষের শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেলে যেমন একটা রক্ত মাংসের কঙ্কাল পড়ে থাকে, এই গ্রামটাও তেমনি এক কোণে পড়ে আছে। আবার সে এক কথা। এমন কি হয়েছিল এখানে? কি সেই গুরুতর দোষ যার ফলস্বরূপ এই অভিশাপ? তাহলে বলি শোনো। কনকপুর তখন সকাল হলেই সোনালী সূর্যের মতো হেসে উঠত। এই স্কুলের চত্বর বাচ্চাদের কোলাহলে ব্যস্ত থাকত। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে বেশ কিছু বাচ্চা অসুস্থ হলো। তাদের মধ্যে 3 জন বিকেলের দিকে মারাও গেল। কিন্তু মজার ব্যাপার কি জানো? সেই ঘটনায় কাউকে দোষী সাব্যস্ত করা তো দূর, স্থানীয় প্রধান, পুলিশ, ডাক্তার সকলে মিলে খবরটাকে টাকার তলায় চেপে দিল। ওই ফুটফুটে 3টে শিশুর জীবনের দরদাম করা হলো। বাচ্চাদের বাবা মা এত সহজে মেনে নিল? 2 জনের বাবা মা মেনে নিয়েছিল, কিন্তু বিভাস মানতে পারেনি। অনেক দিন সদরের কোর্টে চক্কর লাগাতে লাগাতে বাধ্য হয়ে শেষে এক কঠিন পথ বেছে নেয়। কি পথ? কনকপুরের এই শালবনে তখন বেশ কিছু বামাচারী সাধক মাসনা ঠাকুরের সাধনা শুরু করেছিল। লোকজন তাদের ধারে কাছে ঘেঁষতে খুব ভয় পেত। ভারী বিদঘুটে সব সাধন রীতি ছিল তাদের। এক সময় তো এমন এলো
গ্রামের বৈষ্ণব, মুসলমান প্রভৃতি সম্প্রদায়রা মৃতদেহ গোড় দেওয়ার পর পাহারা দিত। মৃতদেহ নিয়ে কি করতো তারা? যেটুকু শুনেছি, সব সাধনা করত তারা। কখনো কখনো নাকি পিশাচ তন্ত্র মতে সেই সবের মাংস তারা। থাক, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিভাস সেই তান্ত্রিকদের কাছে কেন গেল? তারা কি মৃত মানুষ বাঁচিয়ে তুলতো নাকি? আবহর কথাটা হয়তো বৃদ্ধর ভালো লাগলো না। আমরা যারা আলোর জগতের মানুষ, অন্ধকার হলেই যাদের চোখ বন্ধ হয়ে যায়, তারা কি আর তান্ত্রিকদের বুঝতে? বিভাস যার দয়া পেয়েছিল, তিনি ভবা পাগলি, সেই সকল বামাচারী সাধকদের মধ্যে একমাত্র সাধিকা, যিনি মরা মানুষের জীবনেও প্রাণ ফিরে দিতে পারতেন। তিনি চাইলে এই দুনিয়ার সমস্ত প্রাকৃতিক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটা আলাদা পৃথিবী তৈরি করতে পারতেন। প্রকৃতির প্রতিটি কণার ওপর তার একছত্র অধিকার। তার এত ক্ষমতা তিনি পেলেন কি করে? অষ্টসিদ্ধি। তন্ত্রে খুব কমজনই সেই সিদ্ধির আভাস পায়। আমাদের ভবা পাগলি। দাঁড়ান, আমাদের মানে? আপনিও কি সেই সব সাধনা করতেন নাকি? চেষ্টা তো করেছিলুম বাবা, কিন্তু তন্ত্র সাধনা তো আর কেনা বা বাছা যায় না। সেই সাধনা স্বয়ং তোমাকে বেছে নেয়। আমি শত চেষ্টা করেও যোগ্য হতে পারিনি। তার মানে ভবা পাগলি সব কলকর্জে ছিল? বৃদ্ধ কোনো অভিব্যক্তি না করে আবার বলা শুরু করলো। আমার এখনো মনে আছে, বিভাস আমাকে খুব জোরাজোরি করলো, হুরুদা, যে করেই হোক ভবা পাগলির সাথে একবার দেখা করিয়ে দাও। তখন আমি অভিপ্রায় কিছুটা বুঝতে পারলেও ভেবেছিলাম ছেলেটা এত বড় কিছু করার কলজে রাখে না। কিন্তু আমি যে ভুলে গেছিলাম, ও তো এখন আর সাধারণ মানুষটি নয়, ও এখন খোঁচা খাওয়া একটা হিংস্র পশু। বেশ কিছুদিনের হাপিত্যেশের পর বিভাস অবশেষে মায়ের সান্নিধ্য পায়। বিভাসের সাথে সেদিন মায়ের প্রথম দেখা হলো। গ্রামের দক্ষিণ দিকে মুরা নদীর একটা সরু স্রোত বয়। অবশ্য গ্রীষ্মের শেষ অবধি নদীর অস্তিত্ব বলতে তার দ্বারা কাটা খাল বই আর কিছুই থাকে না। তবে বর্ষার পরপর সেই নদী যেন পুনর্জীবন পায়। বিভাস এমনই এক সময় মায়ের সাথে দেখা করেছিল। শ্রাবণের সংক্রান্তি, না, সংক্রান্তি তখনও পড়েনি। ভবা পাগলিকে আমি এই সময়গুলোতে প্রায় দেখতাম ওই নদীর জলে কিছুটা নেমে মাছ ধরতেন। একবার জিজ্ঞেস করেছিলাম কেন করেন এই সব। বলেছিল সাধনা। তবে হ্যাঁ, এই সময়গুলোতে তিনি বেশ খোশ মেজাজে থাকতেন। আমি তাই বিভাসকে এই সময়টাতেই দেখা করার ব্যাপারে বলি। তারপর? মুড়া নদীর এই নবীন ভঙ্গিল পার্কে ঘিরেই গ্রামের শ্মশান। গ্রামের যাবতীয় শেষকৃত্যের কাজ এখানেই সম্পন্ন হয়। ওটা গ্রামের দক্ষিণ দিক কম, জমের দক্ষিণ দুয়ার হিসাবে বেশি পরিচিত। বিভাস বেলা থাকতেই সেই শ্মশানে পৌঁছয়। মুড়া নদী তখন বেশ বেগবতী। নদীর লুকায়িত স্রোতের একটা চাপা গর্জন কানে ভেসে আসছে। যদিও সেদিন নাকি তেমন বৃষ্টি হয়নি, তবে মেঘের দায়সারা ভাবের কারণে আকাশটা যেন বেজায় মুখ ভার করে আছে। বিভাস শ্মশানের কালচে মাটিতে পা দিতেই কেমন যেন চমকে উঠল। এমন স্যাঁতস্যাঁতে বোঝা পরিবেশে শুকনো কাঠ পোড়ার কর্মর শব্দ। বিভাস একটু এদিক ওদিক চেয়ে সেই আগুনের সন্ধান করতে থাকলো, কিন্তু কই, কোথাও তো কিছু নেই। চারদিক এক নিশ্চুপ আলো আবছায় ঢাকা। এভাবেই কিছুটা হেঁটে যেতে মানুষের মেদ পোড়ার একটা বিকট দুর্গন্ধ নাকে আসতে লাগলো। বিভাসের বুক ধুকপুক করতে লাগলো। চরের এদিকটায় যে তেমন ঝোপঝাড় আছে তাও নয়। কেউ যদি লুকিয়ে মরা পোড়ায়ও তাও খুব সহজেই দেখা যাবে। তাহলে
এমন মানুষ পোড়া গন্ধ? কিরে, সত্যের গন্ধ পাচ্ছিস? গলাটা যেন কোনো পাট কোকিলের মতো হঠাৎ করে ডেকে ওঠে, আবার কোথাও লুকিয়ে গেল। বিভাস বুঝল এসব নিশ্চয়ই পাগলি মায়ের মায়া খেলা, মা ওর সাথে মজা করছে। বিভাস এবার নিজের পায়ের গতি থামিয়ে চরের ভিজে মাটিতে বসে এক মনে ভবা পাগলির নাম জপ করতে থাকলো। হঠাৎ একটা শীতল হাওয়ার ছটা কোনো মায়ের স্নিগ্ধ হাতের মতো ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল। বড় কষ্টে আছিস না বাবা? মা, তুমি এসেছো মা? বিভাস চোখ খুলতে যাবে, অমনি ভবা বলে উঠল, না না বাবা, চোখের আলোয় আর আমায় দেখতে পাবিনি। আমি নিজের দেহ নিজেই যে সৎকার করে এলুম। কথাটা বলেই ভবা পাগলি গ্রাম্য বুড়ির দাওয়ায় বসে আলসেমি হাসির মতো শব্দ করে উঠল। সবই তোমার লীলা মা। লোকে তোমায় সাধে পুজো করে। মিথ্যে মিথ্যে, লোকে আমায় ভয় করে বুঝলি। লোকে আমার কাছে স্বার্থের লোভে ছুটে আসে। এই যে তুই যেমন এসেছিস। মা, আমি যে বড় বিপদে পড়ে এসেছি। একটি বার তোমার দর্শন করতে দাও। তোমায় না দেখে যে মনটা শান্ত করতে পারছি না মা। দূর মুখ পড়া, তোদের মতো মানুষদের নিয়ে না এই এক সমস্যা। তোরা বড় প্রত্যক্ষ পিয়াসী। সে তুমি যাই বলো, আমি চোখ খুলছি। বিভাস চোখ খুলতেই সামনে ভবা পাগলিকে দেখল। লোকের মুখে, হলুদার মুখে যা কিছু শুনেছে সব যেন মিথ্যে। সকলে বলে ভবা পাগলি বুড়ি, তার বয়সের কোনো ঠিক ঠিকানা নেই, মুখের গড়নের কোনো কাঠামো নেই, শরীর কাঠের থেকেও সরু, পরনে আম গাছের পুরনো বাকলের মতো শুকনো থান। কিন্তু এখন যাকে দেখা যাচ্ছে সে যেন এসব ধারণার পরিপন্থী। কিরে, কেমন দেখছিস? আমার যে বিশ্বাস হচ্ছে না, তোমার গলার স্বর আর শরীরের মধ্যে যে কোনো মিল নেই। এমন রূপ লাবণ্যে ভরপুর, এমন সজীব তারুণ্যের উদ্দামতা। মা, তুমি কি আবার আমার সাথে খেলা করছো? আমার যে আর কোনো শরীর নেই বাছা। এই প্রকৃতি এখন আমার অঙ্গরাগ। বর্ষার পর এমন লাবণ্যে ভরা প্রকৃতির মাঝে বুড়ি হয়ে কি থাকা যায়? তুমি কি তাহলে আমাকে আর সাহায্য করতে পারবে না? আমার দেহ মরেছে রে পাগল, আমার সিদ্ধি তো মরেনি। আর তারা কোনো দিন শেষ হবে না। এই প্রকৃতির প্রতিটি কণায় কণায় আমি বিরাজ করে থাকব। ভরসা পেলাম মা, এবার আমাকে উদ্ধার কর। কিন্তু বাবা, তোর মনে যে এখন ক্রোধের সঞ্চার হয়েছে, তোর মস্তিষ্কের প্রতিটি কোণায় এখন প্রতিহিংসার অন্ধকার। না মা, না, একদম আমাকে আলোর সন্ধান দিও না। আমি আর আলো ভালোবাসি না। আমার এই অন্ধকার যেন গোটা গ্রামকে গ্রাস করে নেয়। গ্রামের প্রতি মানুষের হাসি কেড়ে নিতে চাই আমি। আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ চাই আমি। শান্ত হ বিভাস, শান্ত হ বাবা। এই অন্ধকারের কুহকে থাকিস না। এই অন্ধকার তোকে শেষ করে দেবে। আমি আর বাঁচতে চাই না মা, আমি আর বাঁচতে চাই না।
তুমি যদি আমাকে না সাহায্য করো তাহলে আমাকেই পথ বলে দাও। আমি নিজেই সাধনা করে এই গ্রামের সর্বনাশ করে দেব। মূর্খ, তোর আমিত্বের অন্ধকারের সাথে সাধনাকে গুলিয়ে ফেলিস না। তাহলে তাহলে আমি কি করব মা? আমার যে আর কোনো রাস্তা নেই। নিজের বউটাকে চিকিৎসার অভাবে হারাতে হয়, মেয়েটাও চোখের সামনে রক্ত বমি করতে করতে মারা গেল। আমি আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না মা। আমি কিচ্ছু। বিভাস কান্নায় ভেঙে পড়ে। ভবা পাগলি এবার ওর কাছে আসে। ওর মাথায় হাত দিতেই বিভাস চমকে ওঠে। চোখ ছলছল চোখে পাগলির দিকে তাকায়। ভবা এখন ঠিক যেন তার মায়ের রূপটি নিয়ে তাকে আগলে রাখতে চাইছে, তাকে মায়ের স্নেহে আদর করছে। আমি তোকে সাহায্য করব বাবা। সন্তান স্নেহের যন্ত্রণা যে বড় কঠিন হয় বাবা। সেই মায়া যে আত্মার সাথে যুক্ত। তুই আর দুঃখ করিস না। আমি তোকে সাহায্য করব। এইভাবেই তাহলে গ্রামটা অভিশপ্ত হলো। বদলার আগুন ওর মনকে বিষিয়ে দিয়েছিল। ভবা পাগলি তার কিছু সঙ্গী সাথীদের নিয়ে মাসনার এক উগ্র রূপ গোর কাটা মাসনাকে জাগিয়ে তোলে। সেই মাসনা এই গ্রামকে সূর্যাস্তের পর কোনো কিছু খাবার গ্রহণে বিরত থাকার অভিশাপ দেয়। সূর্যাস্তের পর, কারণ সেই মেয়েগুলো বিকেলবেলা মারা গেছিল, তাই তো? বৃদ্ধ তালগাছের মতো নিজের মাথাটা নাড়ল। আবহ এবার একটু হেসে, বেড়ে একটা গল্প ফেলেছেন মশাই। আমি যদি প্রডিউসার হতাম না, উফ, দারুণ একটা হরার স্টোরি হতো। কিন্তু আবহ আরো কিছু বলতে যেত, কিন্তু হঠাৎ একটা গলার আওয়াজ। কেউ একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আগে যেদিকে কাঁসর ঘন্টা বাজছিল, লোকটা হয়তো সেই দিক থেকে ছুটে আসছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! লোকটা পাগলের মতো জঙ্গলের শেষের তৃণভূমিটার উপর দিয়ে ছুটতে ছুটতে স্ট্রিট ল্যাম্পের আলোয় স্কুলের সামনে সেই বৃদ্ধ আর আবহকে দেখে একটু থেমে গেল। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে আবার পাগলের মতো ছুটে এসে বৃদ্ধের পায়ের কাছে পড়ে নাকখত দিতে লাগলো। হরদা, হরদা, খুব বড় ভুল করে ফেলেছি। হরদা, বাঁচাও! বৃদ্ধ খুব ব্যস্ত হয়ে অসীমকে তুলল। কি হয়েছে কি অসীম? এমন করছো কেন? ভুল করে মাস্টার প্রসাদের কয়েক মুঠা চাল। হরদা, বাঁচাও! হরদা, বাঁচাও! হরদা, সবাই বলছে মাস্টার নাকি আমার বলি নেবে। আমি কোনো মতে ঠাকুরের থান থেকে পালিয়ে এসেছি। ভাগ্যক্রমে স্কুলের এদিককার আলোটা দেখতে পেলাম আর তোমাকেও পেয়ে গেলাম। আমাকে বাঁচাও হরদা, বাঁচাও! হরদা, বাঁচাও! বৃদ্ধ কিছু একটা বলতে যাবে, অমনি আবহ ওর কাঁধে একটা হাত দিল। দেখুন, আপনি মিথ্যে মিথ্যে এরকম ঘাবড়াচ্ছেন। নিজেকে একটু শান্ত করুন। দাঁড়ান, আপনাকে একটু জল দিই। খবরদার, একদম না। হরদা, হরদা, উনি ঠিকই বলেছেন। আমাকে একটু জল খেতে দাও। উনি কি জানেন এই গ্রামের ব্যাপারে? বাইরের লোক একটা। শুনুন, আমি বাইরের লোক হতে পারি, কিন্তু আপনার মতো গোড়া অমানুষ নই। আবহ অসীমের হাত ধরে নিজের গাড়ির দিকে নিয়ে যেতে যাবে, অমনি কোনো এক অদৃশ্য শক্তি অসীমকে ওদের সামনে থেকে ছিটকে নিয়ে গিয়ে ওই স্কুলের পাঁচিলের সামনে ফেলে দিল। আবহ এগোতে গেল, কিন্তু সেই বৃদ্ধ বাধা দিল। আরে অসীমকে এভাবে কি হলো? কি, চলুন দেখি। ওকে কেউ বাঁচাতে পারবে না, ও এখন বলি প্রদত্ত। ধুর, আপনি আপনার এই মিথ্যে নিয়ে বসে থাকুন। আবহ এগোতে যাবে, অমনি এক দৃশ্যে ওর সারা শরীরটা বরফের মতো জমে গেল।
কিছুক্ষণের জন্য হলেও আবহ যেন মৃত্যু দুয়ারি। কোনো এক অদৃশ্য শক্তি অসীমের মাথাটা মুরগির মাথার মতো জোর করে টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। চারদিক থেকে একটা পাশবিক অট্টহাসি গোটা গ্রামটাকে ঘিরে ফেলেছে। পেছনের শালবনের গাছগুলো যেন ভয়ে তটস্থ হয়ে কাঁপছে, আর নিজেদের শুকনো পাতার খসখসানি শব্দে সেই আতঙ্ক থেকে মুক্তির আরতি জানাচ্ছে। আর এমন অলৌকিক পরিমণ্ডলে অসীমের চিৎকারের আওয়াজ দেখা গেলেও শোনা যাচ্ছে না। কয়েক সেকেন্ডে সেই টানা হ্যাচড়ার পর অসীমের মাথাটা কামানের গোলার মতো ছিটকে অন্ধকারে মিলিয়ে গেল। তার শরীরটা মাটিতে পড়ে কোনো সদ্য বলি প্রদত্ত পশুর মতো ছটফট করতে লাগলো। তাজা রক্তের বিন্দু বিন্দু ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা সোঁদা গন্ধ আবহর নাকে প্রবেশ করল। আবহ আবার সম্বিত ফিরে পেয়ে পেছনে তাকিয়ে দেখল সেই বৃদ্ধ চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করে চলেছে। এটা কি ছিল অসীম? ওভাবে এটা কি ছিল? এটা আমাদের মিথ্যে। শুনলেন আজকের গল্প কনকপুরের সেই রাতটা। ন্যারেটর অভিজিৎ বিশ্বাস, আবহ অনিক চ্যাটার্জি, বৃদ্ধ অমিত পাল, বিভাস অঙ্কিত সোম, ভবা পাগলি রুয়াম চ্যাটার্জি, অসীম নবীন অধিকারী, অডিও রেকর্ডিং অভ্রনীল চ্যাটার্জি, সাউন্ড ডিজাইন শুভাশিস বিশ্বাস, মিক্সিং অ্যান্ড মাস্টারিং অভ্রনীল চ্যাটার্জি, প্রডিউসড বাই ব্লুপার হাউস স্টুডিওজ।